শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলে হামলা বাড়ানোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ, ধ্বংসের পথে ইসরায়েল। জানিয়ে দেব, হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে নিরাপত্তা সই করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। জানিয়ে দেব, জেলেনস্কি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 9। সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনের যুদ্ধের ময়দান থেকে পালালো যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্ক। ইসরায়েলে হামলা বাড়ানোর হুমকি দিল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক রকেট ছুড়েছে গোষ্ঠীটি। ইসরায়েলের হামলায় গোষ্ঠীটির এক সিনিয়র কমান্ডার নিহতের জবাবে এই হামলা চালায় তারা। একই সঙ্গে তারা হুমকি দিয়ে বলেছে, ইসরায়েল লেবানন সীমান্ত জুড়ে হামলার তীব্রতা বাড়ানো হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সঙ্গে গোলা বিনিময় চলছে ইরান সমর্থিত হিজবুল্লাহর গোষ্ঠীর। ধীরে ধীরে তাদের মধ্যকার শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, যা আরও বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। মঙ্গলবার শেষ রাতের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম জুয়াইয়াতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডার আবু তালেব আবদুল্লাহ ওরফে আবু তালেব সহ 3 যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েল ও লেবাননের 3টি গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি না হওয়ার আশঙ্কা। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়া নিয়ে ফের শঙ্কা দেখা দিয়েছে। গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উত্থাপিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়। এরপরই এই প্রস্তাবের জবাব দেয় হামাস। হামাসের জবাবটি পর্যালোচনা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে পাল্টা যেসব দাবি জানিয়েছে সেগুলোর জন্য কাজ করবে, অর্থাৎ মানা যাবে, কিন্তু কিছু শর্ত মানা যাবে না। আর ব্লিংকেনের এমন মন্তব্যের পর যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গতকাল বুধবার কাতারের রাজধানী দোহায় যান অ্যান্টনি ব্লিংকেন। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ব্লিংকেন জানান, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে যে জবাব দিয়েছে এতে করে গাজায় যুদ্ধ অব্যাহত রাখবে ইসরায়েল। ব্লিংকেন বলেন, যুদ্ধবিরতির যে প্রস্তাব এখনো সামনে রয়েছে সেটিকে বেশ কিছু পরিবর্তন এনেছে হামাস। আমরা আমাদের মিশরের সহকর্মীদের সঙ্গে গতকাল রাতে এই কথা বলেছি। আজ বললাম প্রধানমন্ত্রীর সঙ্গে, হামাসের আনা পরিবর্তনের কিছু কাজ করবে, কিছু করবে না। চ্যানেল 13 কান সহ কয়েকটি হিব্রু ভাষার সংবাদ মাধ্যমের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাস একটি বিষয়ের উপর জোর দিচ্ছে, সেটি হলো স্থায়ী যুদ্ধবিরতি। যে কোনো ধরনের অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগে তারা ইসরায়েলের কাছ থেকে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায়। এছাড়া জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে যেসব ফিলিস্তিনি বন্দী রয়েছেন তাদের যাকে খুশি করার দরকার তাদের মুক্ত করার শর্ত দিয়েছে হামাস। এছাড়া যুদ্ধবিরতির প্রথম ধাপ থেকেই গাজার পুনর্গঠন কাজ শুরু করার দাবি জানিয়েছে সশস্ত্র এই গোষ্ঠীটি। এদিকে নিরাপত্তা চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইতালিতে গ্রুপ অফ 7 শীর্ষ সম্মেলনে বৃহস্পতিবার প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করবেন বলে বলা হয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জেক সলিভান বলেন, এই যুদ্ধবিরতি স্বাক্ষরের মাধ্যমে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে দেওয়া হবে। সলিভান বলেন, ভ্লাদিমির পুতিন যদি মনে করেন যে ইউক্রেনের সমর্থক জোটকে তিনি পাশ কাটিয়ে যেতে পারবেন, তাহলে তিনি ভুল ভাবছেন। তিনি আরও বলেন, যে চুক্তিটি আরও 15 দেশ স্বাক্ষর করেছে, তবে তাতে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষার ব্যাপারে সরাসরি সেখান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য পাঠানোর কোনো প্রতিশ্রুতি থাকছে না। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জন কির্বি মঙ্গলবার সংবাদদাতাদের বলেন, আমরা রাশিয়ার এই যুদ্ধকে যুদ্ধের যন্ত্রের ব্যয় বাড়ানো অব্যাহত রাখব। আমরা রাশিয়ার অব্যাহত সম্পদের মূল্য অবমুক্ত করার জন্য নতুন পদক্ষেপের কথা ঘোষণা করব, যাতে ইউক্রেন লাভবান হবে এবং পুতিনের সেনাবাহিনী ইউক্রেনের যে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা থেকে তাদের উদ্ধার পেতে সাহায্য করবে। জি7 এই শীর্ষ বৈঠকে আরও কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরার পরিকল্পনা করেছেন, যেগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, চীনের সঙ্গে বাণিজ্যের ভারসাম্যহীনতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অভিবাসন। এই বছরের 13 থেকে 15 জন অনুষ্ঠিতব্য এই শীর্ষ সম্মেলনে জি7 কোনো নেতা যারা নিজেদের দেশের চ্যালেঞ্জের সম্মুখীন তাদের জন্য শেষ সম্মেলন হতে পারে। ডেমোক্র্যাট বাইডেনের রিপাবলিকানদের সম্ভাব্য প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শক্ত প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন সাম্প্রতিক নির্বাচনে অনেকগুলো অতি ডানপন্থী ইউরোপীয় দল জয়লাভ করেছে। কোনো রাজনৈতিক বিশ্লেষক আশঙ্কা করেছেন, যদি জি7 নেতারা অভিন্ন বিষয়গুলিতে ঐক্যমত্য পোষণে ব্যর্থ হন তাহলে কি হবে। আন্তর্জাতিক বিষয়কে চিন্তক গোষ্ঠীর
আটলান্টিক কাউন্সিলের জিও ইকোনমিক সেন্টারের ঊর্ধ্বতন পরিচালক জশ লিপনসি বলেন, আপনার যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের কর্মকর্তাদের কাছে এইরকম কোনো কথা প্রায় শুনে থাকেন। আমরা যদি এখনই এটা করিয়ে দিতে না পারি, সেটা চীনের ব্যাপারে হোক কিংবা সংবাদের ব্যাপারে হোক, আমাদের আরেকটা সুযোগ নাও হতে পারে। আমরা ঠিক জানি না এ থেকে 3 মাস পর এবং 6 মাস পর 9 মাস পর পৃথিবীটা ঠিক কেমন হবে। এদিকে জেলেনস্কি শহরে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 9। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ক্রিবিরিহ শহরে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে 9 জন নিহত হয়েছেন। এই শহরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জন্মগ্রহণ করেছিলেন। এই হামলায় 5 শিশুসহ আরও 29 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। একটি আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স। ইউক্রেনের সামরিক কমান্ড টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলায় একটি প্রশাসনিক ভবন ও একটি অ্যাপার্টমেন্ট ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনরুদ্ধারের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিজেদের শহরে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রতিদিন ও প্রতি ঘন্টায় রাশিয়ার সশস্ত্র সন্ত্রাসী প্রমাণ করে যে ইউক্রেনকে তারা অংশীদারিত্বের সঙ্গে নিয়ে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা উচিত। জেলেনস্কি শেয়ার করা ভিডিওতে দেখা যায় একজনকে স্ট্রেচারে করে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে। অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে এবং উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ থেকে কনক্রিটের একটি ব্লক উত্তোলন করেছে। এদিকে ইউক্রেন যুদ্ধের ময়দান থেকে পালালো যুক্তরাষ্ট্রের আমব্রাস ট্যাঙ্ক। রাশিয়ার বিরুদ্ধে লড়াই যতভাবে পারা যায় ততভাবে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। কোনোভাবেই রাশিয়াকে হারাতে পারছে না। এত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কোনো কাজেই আসছে না ইউক্রেনের। উল্টো ড্রোনের আঘাতেই কুপকাত হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি দ্য আল্টিমেট ওয়ার মেশিন খ্যাত আমব্রাস ট্যাঙ্ক। পরিস্থিতি এতটাই নাজুক যে এসব ড্রোনের ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে আমব্রাস ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে ইউক্রেন। ইউরোপে একেবারে প্রাণকেন্দ্রে 2 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। যুদ্ধ থামানো তো দূরের কথা, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের একজোট হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোট। ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা নিয়ে মূলত এই যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া। এরপর থেকে রাশিয়াকে ঠেকাতে অস্ত্রশস্ত্র সরবরাহ করা থেকে শুরু করে যাবতীয় সহায়তা দিচ্ছেন ন্যাটো দেশগুলো। কিন্তু যুদ্ধে বারবার রাশিয়ার কৌশলের কাছে মার খাচ্ছে তারা। 2 জন মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে গেল এপ্রিলে এক প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি। ওই প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে সরবরাহ করা আমব্রাস M1 এবং 1 ট্যাঙ্ক আপাতত সরিয়ে নিচ্ছে ইউক্রেন। কারণ রাশিয়ার ড্রোন কৌশলগত কারণে আমব্রাসের স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। এসব ড্রোন দিয়ে কখন হামলা চালানো হবে তা শনাক্ত করা যাচ্ছে না, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।